Ha ha ha. Damped simple harmonic motion or simply damped oscillation. Okay, uh, let us consider a spring. যদি স্প্রিংটার ফ্রি এন্ডে আমি একটা ম্যাস অ্যাটাচড করি, the length of the spring will be increased, right? So this position is called equilibrium position. এগুলো আমরা শিখেছি। এখন যদি একটা ফোর্স অ্যাপ্লাই করে, অর্থাৎ কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে ডাউনওয়ার্ড ডিরেকশন এটাকে টেনে আমি ছেড়ে দেই, হোয়াট উইল হ্যাপেন? উই উইল হ্যাভ আ বিউটিফুল সিম্পল হারমোনিক মোশন, রাইট? সো আমাদের এরকম একটা সিম্পল হারমোনিক মোশন আমি পাবো, যেখানে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু যেটাকে আমরা এ নাম দিয়েছিলাম, এটা হচ্ছে এক্সের আরও একটা ম্যাক্সিমাম ভ্যালু যেটাকে আমরা এ নাম দিয়েছিলাম। এ ইজ কল্ড অ্যাম্প্লিটিউড, রাইট? অ্যান্ড এটার করেসপন্ডিং যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্যাট ওয়াজ ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস কে বাই এম এক্স ইজ ইকুয়াল টু 0, কে বাই এম মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, রাইট? দিস কে বাই এম ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, ওমেগা ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা সলভ করেছিলাম। ডিসপ্লেসমেন্ট এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস 5। নাও লিসেন, এটাকে সলভ করলে কিন্তু আমি এরকমও পাবো, এটাও সত্য যে এ ইকুয়াল টু এ কজ অফ ওমেগা টি প্লাস 5। এটাও সিম্পল হারমোনিক মোশন রিপ্রেজেন্ট করে, এটাও একটা সিম্পল হারমোনিক মোশন রিপ্রেজেন্ট করে। তার মানে এরকম ক্ষেত্রে এটা আমরা আইডিয়ালি চিন্তা করেছিলাম। এরকম ক্ষেত্রে কী পেয়েছিলাম আমি? আমার অ্যাম্প্লিটিউড সবসময় কনস্ট্যান্ট। কীভাবে বুঝেছিলাম অ্যাম্প্লিটিউড কনস্ট্যান্ট? কারণ হচ্ছে প্রত্যেকবারই স্প্রিং সিস্টেমের যে ম্যাস, সেটার একটা পজিশন ম্যাক্সিমাম পজিশন হচ্ছে এটা, আর একটা পজিশন হচ্ছে এটা। সবসময় প্রত্যেকটা সাইকেলেই সে ঠিক একই পরিমাণ ডিসপ্লেসমেন্ট মেনটেন করে মুভ করছে। এই জন্যই এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল এরকম। ওকে, যদি আমি কজ নেই এটার, যদি আমি এটা ধরি, এটা দিয়ে দেখিয়েছি, যদি আমি এটা ধরি, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম এইখান থেকে শুরু করে সব সময় এরকম একটা সিম্পল হারমোনিক মোশন সে ক্রিয়েট করছে উইথ কনস্ট্যান্ট অ্যাম্প্লিটিউড। অ্যাম্প্লিটিউড সবসময় ফিক্সড অ্যাম্প্লিটিউড, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, বাস্তবে কি এরকম হয়? ফর এক্সাম্পল, তুমি যদি বাসায় একটা স্প্রিং এবং একটা ম্যাস নিয়ে একটা একটা ওপেন জায়গায় এক্সপেরিমেন্টটা করো, তুমি কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে যে একটা সময় এই স্প্রিং ম্যাস সিস্টেমের যে সিম্পল হারমোনিক অসিলেশন, সেটা থেমে 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 এক সময় ডিসপ্লেসমেন্টটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা অবজেক্টটা ঠিক আগের যে ইকুইলিব্রিয়াম পজিশন এখানে ফিরে আসছে, রাইট? অথবা তুমি আরও একটা এক্সাম্পল আমরা দিই, তুমি যদি কখনো দোলনায় দুলে থাকো, তাহলে তুমি দেখবে যে এটা যদি এটা যদি তোমার দোলনা হয়, তুমি যদি এখানে বসা থাকো, ওকে, এটা যদি তুমি হয়ে থাকো, তাহলে তুমি এই পথে হয়তো সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট করছো, সিম্পল পেন্ডুলামের মতো, রাইট? তুমি একবার এখানে যাচ্ছ, আর একবার তুমি এখান থেকে এখানে আসছো, এবং একটা সময় তুমি কিন্তু, এটা যদি ইকুইলিব্রিয়াম পজিশন হয় এক্স ইকুয়াল টু 0, একটা সময় তুমি এখানে থেমে যাচ্ছ। তোমার অ্যাম্প্লিটিউড প্রতিনিয়তই ডিক্রিজ প্যাটার্নে ডিক্রিজ করছে সিম্পলি, রাইট? ঠিক একই রকমভাবে একটা স্প্রিং ম্যাস সিস্টেম থেকে তুমি যখন সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট করবে, তখন অ্যাম্প্লিটিউড প্রত্যেকবার ফিক্সড থাকবে না। এটা হচ্ছে একটা আইডিয়াল সিচুয়েশন। তুমি এমন একটা জায়গায় তুমি যদি এটা করো যেখানে বাতাসের কোনো বাধা নেই, কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে এটা ইনফাইনাইট টাইম পর্যন্ত ইট উইল বি কন্টিনিউড। But in real sense, the scenario must be changed because of air resistance or or many other external forces acting on the object, right? তার মানে হচ্ছে এক্সটার্নাল কোনো ফোর্সের কারণে, ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা ওপেন জায়গায় এক্সপেরিমেন্ট করি, তাহলে এক্সটার্নাল ফোর্স হচ্ছে আমার এয়ার রেজিস্ট্যান্স বা বাতাসের বাধা। সেই বাতাসের বাধার কারণে অ্যাম্প্লিটিউড কিন্তু প্রত্যেকবার এই রকম থাকবে না, রাইট? তখন যদি আমি একটা তখন তখন যদি তখন যদি আমি একটা এক্সপেরিমেন্ট করি এরকম, তাহলে কি হবে? এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 পজিশন। যদি এটার কথায় ধরি, এখান থেকে যদি টেনে আমি ছেড়ে দেই, তাহলে হয়তো ম্যাক্সিমাম এই পর্যন্ত আসবে, কিন্তু এটা যখন উপরে যাবে তখন আর আগের মতো এতটুকু যেতে পারবে না। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, যদি বলি এক্স এম ম্যাক্সিমাম এক্স, অর আমি যদি বলি এ।
এটা যখন আবার অপোজিট ডিরেকশনে যখন যাচ্ছে তখন সে কিন্তু আর এতটুকু যেতে পারছে না, কারণ বাতাসের বাধা শুরু হয়ে গেছে সময়ের সাথে সাথেই। তারপরে হয়তো সে এখান থেকে এতটুকু এসে থেমে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, বাতাসের বাধার কারণে অ্যাম্প্লিটিউড কমছে, আবার সে এখানে যাচ্ছে, বাতাসের বাধার কারণে কমছে, এভাবে কমে 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 সে কোন দিকে অ্যাপ্রোচ করছে, জিরো ডিস্টেন্সের দিকে যাচ্ছে, জিরো ডিসপ্লেসমেন্টের দিকে যাচ্ছে। একটা সময় এক্স ইকুয়াল টু জিরো হয়ে মোশনটা টোটালি অফ হয়ে গেছে, রাইট? একই রকম তুমি এখানে যখন সুইং করবে, তুমি তখন ম্যাক্সিমাম এই পর্যন্ত হয়তো যাবে, এরপরে আর এই পর্যন্ত যাবে, তারপরে হচ্ছে তুমি এই পর্যন্ত যাবে, এইখানে আসবে, এখানে আসবে, এখানে এখানে এরকম করে করে তুমি একটা সময় তোমার যে সিম্পল হারমোনিক মোশন ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে সিম্পল হারমোনিক মোশনের যে অ্যাম্প্লিটিউড, দ্যাট অ্যাম্প্লিটিউড ইজ গোয়িং টু বি ডিক্রিজড ডিউ টু দেয়ার রেজিস্ট্যান্স অর এনি আদার এক্সটার্নাল ফোর্সেস, রাইট? তার মানে একটা স্প্রিং মাস সিস্টেম ক্যান প্রডিউস এ সিম্পল হারমোনিক মোশন, but due to the air resistance, or we call drag force, the motion of the system reduced. The decrease in amplitude by dissipative forces is called damping, and the corresponding motion is called damping oscillation or damping motion. তাহলে সেই সেই যে আমার যে এক্সটার্নাল ফোর্স, এটাকে আমি ডিসিপেটিভ ফোর্সও বলে থাকি। ডিসিপেটিভ শব্দটা এসছে যেহেতু এটাকে অ্যাম্প্লিটিউডটাকে রিডিউস করে দিচ্ছে, সেজন্য আমি এইরকম একটা টার্ম ইউজ করছি, রাইট? তার মানে হচ্ছে when the motion of an oscillator is reduced by an external force, the oscillator and its motion is said to be damped, কমে যাচ্ছে, right? Said to be damped. The external force that is responsible for reducing this motion is called damping force, right? এখন আমি যেটা বললাম যে ড্যাম্পিং ফোর্স যখন আমি কনসিডারেশনে নেব, if we consider the damping force or air resistance, the motion should be like this. এখন এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কীরকম হওয়ার কথা? যদি এই ফিগারটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এদিকে হচ্ছে আমার এক্স, এদিকে হচ্ছে আমার টি। প্রথম কথা হচ্ছে এটা এখান থেকে যাত্রা শুরু করেছে, আমি যে কোনো সময় থেকেই গ্রাফ প্লট করতে পারি। আমি এখানে যেরকম হচ্ছে কজ এখান থেকে শুরু করেছি, অর্থাৎ অবজেক্টটা যখন এখানে ছিল তখন থেকে আমি টাইম গণনা শুরু করেছি, নো প্রবলেম। এখানেও তাই করি, যেহেতু কজ ফাংশন। এইখান থেকে সে ভদ্রলোক যদি যাত্রা শুরু করে তাহলে সে সময়ের সাথে 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 এইভাবে যাচ্ছে, উপরে উঠে আর সে অতটুকু উপরে উঠতে পারছে না, অ্যাম্প্লিটিউড কমে গেছে, এখানেও অ্যাম্প্লিটিউড কমে যাচ্ছে, প্রত্যেকবার অ্যাম্প্লিটিউড কমে এটা জিরো অ্যাম্প্লিটিউডের দিকে চলে যাচ্ছে, রাইট? তার মানে তুমি দেখো প্রত্যেকটা সাইকেলের সময় তার অ্যাম্প্লিটিউড কমেছে। এই রকম মোশনকে আমি বলি হচ্ছে ড্যাম্পড মোশন আর ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন, রাইট? ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন। এখন অ্যাম্প্লিটিউডটা কীভাবে কমেছে দেখো, অ্যাম্প্লিটিউডটা প্রথমে ছিল এইখানে, হ্যাঁ, পরেরটা হচ্ছে এইখানে, এই ভ্যালুটা, পরে অথবা যদি আমি উপরেরটা দিয়ে দেখাই, প্রথমে ছিল হচ্ছে এইটা, পরেরটা হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এই পয়েন্টটা, তারপরে হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এভাবে কমে কমে জিরোতে চলে আসছে। ঠিক একইভাবে এই পয়েন্ট, এটা হচ্ছে আমার এই পয়েন্ট, এটা হচ্ছে আমার এই পয়েন্ট, এভাবে কমে কমে জিরোতে চলে আসছে। এখন আমি যদি অ্যাম্প্লিটিউডের অথবা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের প্রত্যেকটা পয়েন্ট ফর ইচ অ্যান্ড এভরি সাইকেল আমি যদি দেখি, যদি আমি যোগ করি, তাহলে দেখব যে অ্যাম্প্লিটিউডটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল প্যাটার্ন, রাইট? এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল প্যাটার্ন, এটাও কিন্তু আমার এক্সপোনেনশিয়াল প্যাটার্ন। তার মানে ডিসপ্লেসমেন্ট কীভাবে কমছে? ডিসপ্লেসমেন্ট কমছে এই প্যাটার্নে এবং অ্যাম্প্লিটিউডটা কমছে হচ্ছে এক্সপোনেনশিয়াল প্যাটার্নে, যেখানে ডিসপ্লেসমেন্টের যে কার্ভ সেটা এখনও হচ্ছে কোজাইন, বাট অ্যাম্প্লিটিউডটা আমার ডিক্রিজ করেছে হচ্ছে কোন প্যাটার্নে? এক্সপোনেনশিয়াল প্যাটার্নে। তার মানে যদি আমি এইটা থেকে কোনো রকম এটার মতো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আনতে চাই, আমি আনতে পারবো, একটু পরে আমি সেদিকেই যাচ্ছি। বাট যদি আমি ডিসপ্লেসমেন্টের নতুন ইকুয়েশন লিখতে চাই ফর এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি, তাহলে কি লিখতে হবে আমাকে?
এখানে আমি অ্যামপ্লিটিউডকে কনস্ট্যান্ট লিখেছিলাম, এখন আমি অ্যামপ্লিটিউডকে কনস্ট্যান্ট লিখতে পারবো না, আমাকে এমন কিছু লিখতে হবে যেটা দিয়ে বোঝায় যে অ্যামপ্লিটিউড ইজ ডিক্রিজিং এক্সপোনেনশিয়ালি। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম একটা অ্যামপ্লিটিউড তো ছিলই, সেটার নাম দিলাম হচ্ছে এক্স এম অথবা এ, তারপর হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল টার্ম ই টু দি পাওয়ার মাইনাস টি কেন, কারণ এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ডিকে। হ্যাঁ, এটা এক্সপোনেনশিয়াল রাইজ না, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ আর এক্সপোনেনশিয়াল ডিকে। তখন ই টু দি পাওয়ার মাইনাস টি, টি এর সাথে ডেফিনেটলি কিছু একটা থাকবে, কারণ এক্সপোনেনশিয়ালটা কীরকম হবে, এটা কতটা তাড়াতাড়ি হবে, কতটা ফাস্ট আর কতটা স্লো হবে, এটা ডিটারমাইন করবে কে? এটা ডিটারমাইন করবে হচ্ছে এখানে যে এমটা আছে, স্প্রিংয়ের যে কে আছে, এবং ড্যাম্পিং, এয়ার রেজিস্ট্যান্স রিলেটেড আরও কোনো টার্ম যদি থাকে সেইগুলো হচ্ছে ডিটারমাইন করবে যে এখানে কি বসবে। ওকে, এখানে কি বসবে আমি এটা ফাঁকা রাখছি। এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড টার্ম, তারপরে হচ্ছে আমার আগের মতোই কজ টাইমস, এখানে ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে আমার ওমেগা, এখানে ডেফিনেটলি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে। ফর এক্সাম্পল এটা ওমেগা টি প্লাস হচ্ছে আমার একটা ফাই ফেজ অ্যাঙ্গেল, যদি না থাকে ফাই ইকুয়াল টু 0, যদি ফেজ অ্যাঙ্গেল থাকে তাহলে ফাই ইকুয়াল টু সামথিং। এইটা হচ্ছে আমার সলিউশন টু দ্য সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন। এখন ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশনের জন্য আমি যদি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে চাই, হোয়াট ইজ দ্য প্রসেস? দ্য প্রসেস ইজ সেম, রাইট? আমি দেখো যে একটা সিম্পল হারমোনিক মোশন নিয়ে আমি ভাবছিলাম এইরকম, এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 0 পজিশন, এবং এইভাবে এটা মুভ করছিল, কমছিল, 0তে চলে আসলো, রাইট? এখানেও কিন্তু একটা স্প্রিং মাস সিস্টেম আছে। হোয়াট ডাজ ইট মিন? ইট হ্যাজ এ মিনিং দ্যাট ইজ স্টিল দ্য হুকস ল ইজ ভ্যালিড, সো এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, দিস ইজ দ্য বিউটিফুল হুকস ল, এটা আমরা জানি। এবং আরও একটা ব্যাপার হচ্ছে এখানে যে ফোর্সের জন্য, ফর এক্সাম্পল এক্ষেত্রে আমার এয়ার রেজিস্ট্যান্সকে আমি বলবো হচ্ছে ড্যাম্পিং ফোর্স, তাহলে ড্যাম্পিং ফোর্সটা আসলে কার উপর ডিপেন্ড করে? ড্যাম্পিং ফোর্স আসলে কি করে? ড্যাম্পিং ফোর্স মূলত যেটা করছে সেটা হচ্ছে এটার যে ভেলোসিটি ছিল সেই ভেলোসিটিকে অপোজ করার কারণেই প্রত্যেকবার তার চেঞ্জ হয়েছে, রাইট? তার অ্যামপ্লিটিউডের চেঞ্জ হয়েছে। তার মানে ড্যাম্পিং ফোর্স, যেটাকে আমি এফ ডি বলবো, FD ড্যাম্পিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ভি। কোনো একটা অবজেক্ট যত বেশি ভেলোসিটিতে মুভ করবে তার উপর ড্যাম্পিং ফোর্স তত বেশি কাজ করবে, রাইট? তার মানে FD ইজ প্রপোর্শনাল টু ভি, অ্যান্ড FD কী করছে? এই ভেলোসিটিকে অপোজ করছে, সো উই হ্যাভ টু ইউজ আ নেগেটিভ সাইন হিয়ার, রাইট? ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজেক্ট অর ভেলোসিটি অফ দ্য ম্যাস অ্যাটাচড টু দ্য স্প্রিং, রাইট? সো এখানে এফ ডি ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টকে আমি বলবো হচ্ছে বি টাইমস ভি। বি কি? বি হচ্ছে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে আমি বিকে বলবো হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট। বি হচ্ছে আমাদের ড্যাম্পিং কনস্ট্যান্ট। অ্যান্ড ড্যাম্পিং কনস্ট্যান্ট আসলে কি বোঝাচ্ছে? ড্যাম্পিং কনস্ট্যান্ট বোঝাচ্ছে যে স্ট্রেংথ অফ দ্য ড্যাম্পিং ফোর্স কতটা শক্তিশালী, তার স্ট্রেংথ কতটা। যদি ড্যাম্পিং ফোর্স বেশি হয় বি বেশি হবে, যদি ড্যাম্পিং ফোর্স কম হয় বি এর মান কম হবে। অর্থাৎ এফ ডি ইজ অলওয়েজ অপোজ দ্য ভেলোসিটি, রাইট? অ্যান্ড বি ইজ কল্ড দ্য ড্যাম্পিং কনস্ট্যান্ট। ড্যাম্পিং কনস্ট্যান্টের একটা ইউনিট থাকবে, এফ এর ইউনিট ডিভাইড বাই ভি এর ইউনিট। এফ এর ইউনিট হচ্ছে আমাদের নিউটন, ভি এর ইউনিট হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। এখন নিউটন মানে হচ্ছে কে জি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এফ ইজিক্যাল হচ্ছে এম এ, ডিভাইডেড বাই হচ্ছে মিটার পার সেকেন্ড, সো ডেফিনেটলি মিটার কাটা, কে জি পার সেকেন্ড, এটা হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্টের ইউনিট। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। ডেফিনেটলি এখানে আর কোনো ফোর্স নেই, একটা হচ্ছে স্প্রিং ফোর্স, একটা হচ্ছে আমার ড্যাম্পিং ফোর্স। তাহলে এই সিস্টেমের টোটাল ফোর্স কত? এফ নেট মাস্ট বি ইকুয়াল টু, এখানে যেহেতু ভেলোসিটি কমছে প্রত্যেকবার, এম এ, অ্যাক্সিলারেশন আছে, রাইট? এম এ। এখন এফ নেট হচ্ছে, যেখানে এটার ম্যাথ হচ্ছে আমাদের এম, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এফ নেট হচ্ছে এফ এস প্লাস হচ্ছে এফ ডি, তার মানে হচ্ছে মাইনাস কে এক্স মাইনাস ভি ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে লিখতে পারি হচ্ছে এম এ
প্লাস বিভি প্লাস হচ্ছে কে এক্স ইজ ইকুয়াল টু 0। সো এ মানে হচ্ছে আমাদের ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস বিভি মানে ডি এক্স ডিটি প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু 0। আমি যদি if I divide both sides by small m, so d square x d t square plus b over m dx dt plus k over m x is equal to 0। k over m মানে হচ্ছে ওমেগা, রাইট? সো d square x dt square plus b by m dx dt প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার ড্যাম্পড সিম্পল হারমোনিক অসিলেশনের জন্য সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? যেখানে একটা বিষয় স্পষ্ট, তো এখানে ড্যাম্পিং ফোর্স হচ্ছে এফ ডি, ড্যাম্পিং কনস্ট্যান্ট হচ্ছে বি। যদি বি ইকুয়াল টু 0 হয় তাহলে ড্যাম্পিং ফোর্স 0। যদি বি ইকুয়াল টু 0 হয় তার মানে হচ্ছে এই যে টার্মটা, এই টার্মটা থাকে না, এটা নেই, এটা এখন নেই। এটা না থাকলে কি থাকছে? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, হুইচ ইজ নাথিং বাট দ্য সিম্পল হারমোনিক মোশন, রাইট? তার মানে ইফ বি ইজ ইকুয়াল টু 0, ইফ বি ইকুয়াল টু 0, আমরা কোথায় যাই? আমরা যাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে। এই জন্য এই টার্মটার নাম হচ্ছে আমাদের ড্যাম্পিং টার্ম, ড্যাম্পিং টার্ম বি বাই এম ডিএক্স ডিটি। ওকে, এখন যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে এটার সলিউশনটা কীরকম হতে পারে। এই ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এই ইকুয়েশনটার সলিউশন কীরকম হতে পারে, আমি কিন্তু এক্স্যাক্টলি আগের প্রসিজার ইউজ করে আমি এটাকে সলভ করতে পারি। কিন্তু যেহেতু আমি একবার সলভ করেছি, আমি এখন সলভ করতে যাব না, এটা তোমার হোমওয়ার্ক রইলো। তুমি এটা সলভ করবে ফর এক্সের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু আগে আমি যেটা বললাম যে এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি ইকুয়াল টু হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এক্স এম ই টু দি পাওয়ার। দেখো, একটা ব্যাপার হচ্ছে যদি বি ড্যাম্পিং কনস্ট্যান্ট বেশি হয় তার মানে ড্যাম্পিং ফোর্স বেশি। যদি ড্যাম্পিং কনস্ট্যান্ট বেশি হয় তার মানে অ্যাম্প্লিটিউডটা কীভাবে ভ্যারি করবে? অ্যাম্প্লিটিউডটা আরও বেশি তাড়াতাড়ি কমে যাবে। তার মানে এক্সপোনেনশিয়ালের ভেতরে একটা বি থাকবে, রাইট? একটা ম্যাথও থাকবে, কারণ ম্যাথটাও ডিটারমাইন করবে অ্যাম্প্লিটিউডটা কীভাবে বাড়ে বা কমে। একই রকম সিস্টেম, একই রকম স্প্রিং কনস্ট্যান্ট, একই রকম ড্যাম্পিং ফোর্স রিলেটেড জায়গায় তুমি যদি ম্যাথসটাকে ভ্যারি করো তাহলে সিচুয়েশন মাস্ট বি চেঞ্জড, রাইট? সো ই টু দি পাওয়ার মাইনাস বি টি বাই টুয়াইস এম হচ্ছে আসবে বি বাই টুয়াইস এম টাইম ই, অর্থাৎ এক্সপোনেনশিয়াল টার্ম। এটা হচ্ছে আমার অ্যাম্প্লিটিউড টাইম কজ ওমেগা প্রাইম টি প্লাস ফাই। ওমেগা প্রাইম কেন দিয়েছি? কারণ যখন কোনো ড্যাম্পিং ছিল না তখন হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে ওমেগা। এখন ড্যাম্পিং থাকলে ডেফিনেটলি অসিলেশন চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। সো ওমেগা প্রাইম হচ্ছে আমার নতুন অসিলেশনের যে ফ্রিকোয়েন্সি, রাইট? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো এইটা হচ্ছে আমার ইকুয়েশন। এই ইকুয়েশনটা সত্য কখন? ইফ দ্য ড্যাম্পিং ফোর্স ইজ রিলেটিভলি স্মল, এবং এখানে কন্ডিশন হচ্ছে ইফ দ্য ড্যাম্পিং ফোর্স ইজ রিলেটিভলি স্মল। কেন বলছি এটা রিলেটিভলি স্মল? কারণ ড্যাম্পিং ফোর্স যদি রিলেটিভলি লার্জ হয়ে থাকে তাহলে সিনারিও ইজ টু বি চেঞ্জড। কেন চেঞ্জ হয় আমরা একটু পরেই আসছি সেক্ষেত্রে। ড্যাম্পিং ফোর্স ইজ রিলেটিভলি স্মল or damping constant is relatively small, right? Both are right statement because damping force is connected to the damping constant, right? Okay, now xt হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। এখন ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড হচ্ছে আমার এক্স এম, রাইট? ফ্রিকোয়েন্সি ওমেগা প্রাইম, এই ফ্রিকোয়েন্সির সাথে প্রশ্ন হচ্ছে যখন কোনো ড্যাম্পিং না থাকে তখন যে ফ্রিকোয়েন্সি ওমেগা, তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না? সম্পর্ক একটা আছে। ওমেগা প্রাইম কে যদি স্কোয়ার নেই, এটার ভ্যালু হবে হচ্ছে ওমেগা, অর্থাৎ ড্যাম্পিং না থাকলে যে ফ্রিকোয়েন্সি সে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মাইনাস বি বাই টুয়াইস এম। এই বি বাই টুয়াইস এমকে যদি আমি হোল স্কোয়ার করি, এটা হচ্ছে আমার ওমেগা প্রাইমের সাথে ওমেগার সম্পর্ক।
ওকে, এখন প্রশ্ন হতে পারে এটা কিভাবে আসলো, এটা 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 ম্যাথমেটিক্স করে এটা আনা যায়, আমি এটা নিয়ে আর যাচ্ছি না, বাট সম্পর্ক হচ্ছে এটা, রাইট? সো এই বি বাই টু এস এমকে আবার একটা আহ, একটা কোএফিসিয়েন্ট গ্যামা দিয়ে প্রকাশ করা হয়, যেখানে গ্যামা হচ্ছে আমাদের ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, যার যার ইউনিট হবে কি, ইউনিট হবে বি বাই এম এর ইউনিট, বি এর ইউনিট হচ্ছে কেজি পার সেকেন্ড, এম এর ইউনিট হচ্ছে কেজি, সো এটার ইউনিট হবে পার সেকেন্ড। হ্যাঁ, রাইট, পার সেকেন্ড। অনেকটা অনেকটা আমরা যে হার্জ এই রিলেটেড, বাট ব্যাপারটা ওরকম না। হার্জ হলে ওটা হচ্ছে নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, রাইট? এটা হচ্ছে সিম্পলি পার সেকেন্ড। সো এটা হচ্ছে ওমেগা প্রাইমের সাথে ওমেগার সম্পর্ক। তার মানে হচ্ছে ওমেগা প্রাইম ইজ ইকাল টু হচ্ছে স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার না লিখে লিখি কে বাই এম মাইনাস বি স্কোয়ার বাই 4 এম স্কোয়ার, যদি এটাকে ভেঙে লিখি। এটা হচ্ছে ওমেগা প্রাইমের যে ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে এই এই এটাকে যদি আমি গ্রাফিক্যালি যদি প্লট করি তাহলে আমি কেমন ইকুয়েশন পাই? আমি ইকুয়েশন পাই হচ্ছে, সরি, কেমন গ্রাফ আমি পাই হচ্ছে এটা আমি একবার দেখিয়েছি, তারপর আবার দেখাই, একটু দরকার হবে আমার। ওকে, এইটা যেখান থেকে আমি এক্সপোনেনশিয়াল ডিকে পাচ্ছি, এরকম এক্সপোনেনশিয়াল ডিকে, এটা অনেকটা দেখতে আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আছে, যদি এইভাবে দেখি, যদি এই দিক থেকে দেখি এবং এটাকে যদি ভার্টিক্যাল ডিরেকশন মনে করি, অনেকটা ওই রকম। হাউ ইন্টারেস্টিং। ওকে, সো এই যে এই এই এটা যে একটা অসিলেশন, এখানে কিন্তু এখনও কিন্তু এটা সিম্পল হারমোনিক অসিলেশন, বাট ড্যাম্পের কারণে অ্যাম্পলিটিউড কমছে। এখন এই সিম্পল হারমোনিকের যে সিম্পল হারমোনির অসিলেশনের যে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে ওমেগা প্রাইম, রাইট? ওমেগা প্রাইম, তার মানে ওমেগা প্রাইম ফ্রিকোয়েন্সিতে এই অসিলেটরটা এইভাবে অসিলেশন করছে। তার মানে ওমেগা প্রাইম হচ্ছে এখন তার নিজস্ব ফ্রিকোয়েন্সি, এই জন্য ওমেগা প্রাইমটাকে আমি বলবো হচ্ছে এই ক্ষেত্রে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ওকে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কেন আমি জিনিসটা লিখলাম, কারণ আমি যখন একটু পরে টপিকটাকে আবার চেঞ্জ করব, যখন আমি চেঞ্জ করে অন্য একটা টপিকে যাব, তখন আমার এই কনসেপ্টটা লাগবে। সো এটা হচ্ছে আমার ওমেগা ফ্রিকোয়েন্সি। এবং এখন ব্যাপার হচ্ছে যে আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে এই ওমেগা প্রাইম ফ্রিকোয়েন্সিতে যখন এটা অসিলেশন করে, তখন এটা ড্যাম্পড অসিলেশন মানেই হচ্ছে যে এটা 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 ড্যাম্পিং স্টেটের এটার ভেতরেই আছে, অর্থাৎ ইট ইজ আন্ডার ড্যাম্পিং, রাইট? ইট ইজ আন্ডার ড্যাম্পিং, এটা ড্যাম্পিংয়ের মধ্যে আছে এই প্রসেসটা। সেজন্য এই কন্ডিশনটা কি একটু পরে আসতেছি, অথবা এরকম চিত্র হলে যে ড্যাম্পিং আমি বুঝাবো, সে ধরনের ড্যাম্পিংকে আমি বলবো হচ্ছে আন্ডার ড্যাম্পিং। তার মানে হচ্ছে এইরকম গ্রাফ যে সিচুয়েশন বা যে কন্ডিশনকে ফুলফিল করে, সেটা হচ্ছে আন্ডার ড্যাম্পিং কন্ডিশন। একটু পরে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে, নো প্রবলেম। এখন একটা চমৎকার চমৎকার ব্যাপার আমি খেয়াল করব, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স এম ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই টোয়াইস এম, রাইট? এখন অ্যাম্পলিটিউড টার্মটা যদি আমি লিখি, অ্যাম্পলিটিউড টার্ম হচ্ছে এক্স এম ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই টোয়াইস এম। টাইমকে আমি কখনোই চেঞ্জ করতে পারবো না এখানে, রাইট? এখানে অবজেক্টের যে ম্যাস, সেটাও আমি এখন এখানে চেঞ্জ করতে পারছি না। বাট আমি যদি ভিন্ন কোনো পরিস্থিতিতে যাই, তার মানে হচ্ছে ড্যাম্পিং ফোর্স চেঞ্জ হতে পারে, ড্যাম্পিং কনস্ট্যান্ট চেঞ্জ হতে পারে। এখন ড্যাম্পিং কনস্ট্যান্ট যদি বেড়ে যায়, ফর এক্সাম্পল আমি এমন একটা সিচুয়েশনে আছি যেখানে আমি এক্সপেরিমেন্টটা করে একটা ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন পেয়েছি। এখন আমি নতুন একটা এনভায়রনমেন্টে গিয়েছি যেখানে আমার ড্যাম্পিং ফোর্স বেশি, তার মানে ড্যাম্পিং কনস্ট্যান্ট বেশি। এখন সেই ড্যাম্পিং কনস্ট্যান্ট যদি বেশি হয়, তাহলে ই টু দি পাওয়ার সামথিং মানে ই টু দি পাওয়ার বেশি কিছু, মানে হচ্ছে এই যে ডিকে, সেটা আরও ফার্স্ট ডিকে, রাইট? তাহলে বি এর মান যত বাড়ছে, এক্সপোনেনশিয়াল ডিকেটা তত ফার্স্ট হচ্ছে। তার মানে ইফ বি ইনক্রিজেস, বিটি বাই টোয়াইস এম ইজ অলসো ইনক্রিজড। এবং এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে দ্যাট দ্য মোর কুইকলি দ্য অ্যাম্পলিটিউড উইল ডিক্রিজ, রাইট? ফার্স্ট ডিকে, তার মানে দ্য মোর কুইকলি দ্য অ্যাম্পলিটিউড উইল ডিক্রিজ,
রাইট? তার মানে হচ্ছে যে যদি আমি এইটার মান বাড়াতে থাকি, এটার মান যদি বি এর মান যদি বাড়াতে থাকি, তার মানে আমার এই যে ডিকে এটা আরও বেশি ফাস্ট হতে থাকে, আরও বেশি ফাস্ট হতে থাকে। এখন বাড়াতে বাড়াতে আমি বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে যখন যাই, যদি আমি ইফ বি ইজ সো লার্জ দ্যাট, এই যে এখানে বি এর মান, আমি যদি বি এর মানটা বাড়াতে বাড়াতে এমন করতে পারি যে কে বাই এম মাইনাস বি স্কোয়ার বাই 4m ইকুয়াল টু 0 হয়, যদি এরকম হয়, সো দ্যাট কে বাই এম মাইনাস বি স্কোয়ার বাই 4m স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হয়? অর্থাৎ বি এর মান আমি এত বাড়ালাম, যতটা বাড়ানোর কারণে আমার এই কে বাই এম মাইনাস বি স্কোয়ার বাই 4m স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি দেন আমি কি পাচ্ছি, বি স্কোয়ার বাই 4m স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, আর বি এর ভ্যালু আমি পাচ্ছি কি, কাটা, বি এর ভ্যালু আমি পাচ্ছি হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমি 4km, রাইট? তার মানে বি ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 2√km। অর্থাৎ যদি বি ইকুয়াল টু 2√km হয়, এটা কিন্তু অনেক বড় ভ্যালু, রাইট? কারণ কে হচ্ছে একটা স্প্রিং কনস্ট্যান্ট, এটার মান পজিটিভ, এবং পজিটিভ ভ্যালুটা অনেক বেশি। ফর এক্সাম্পল 10⁻12 ডাইন পার সেন্টিমিটার, অর সিম্পলি 12 নিউটন পার মিটার। আর এম এর ভ্যালু হচ্ছে যদি 1 কেজি 2 কেজিও হয়, সেটা কিন্তু বি এর মান অনেক অনেক বাড়িয়ে দেবে, অনেক বাড়িয়ে দেবে। তাহলে এখানে বি এর মান অনেক বাড়ানো হয়েছে, তার মানে ডিকেটা খুবই ফাস্ট হবে, আর যদি বি ইকুয়াল টু √2km হয়, তাহলে কি হয়? তাহলে ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু হয়, হচ্ছে আমার 0, রাইট? তার মানে যদি ইফ বি ইকুয়াল টু হচ্ছে 2√km হয়, এটাকে করেসপন্ড করছে ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে এখানে কোনো অসিলেশন আমি পাবো না, এখানে কোনো রকম অসিলেশন পাবো না, কারণ ওমেগা প্রাইম হচ্ছে আমার এটার ফ্রিকোয়েন্সি। যদি ফ্রিকোয়েন্সি 0 হয়, তার মানে আমি এরকম কোনো সাইকেল কিন্তু আর পাচ্ছি না। তাহলে কি ঘটনাটা ঘটবে? যদি ওমেগা প্রাইম 0 হয়, তার মানে যে ব্যাপারটা ঘটবে, কোনো অসিলেশনই হবে না। অর্থাৎ যদি আমি এদিকে এই পর্যন্ত টেনে ছেড়ে দেই, তাহলে কি হবে? তাহলে যেটা হচ্ছে অ্যাম্প্লিটিউডটা ডিকে করবে খুবই ফাস্ট, অর্থাৎ অ্যাম্প্লিটিউডটা ডিকে করবে খুবই ফাস্ট। এখান থেকে যদি আমি ছেড়ে দিই এটা, তাহলে ঘিস করে এখানে চলে আসবে, রাইট? সেকেন্ড, উপরে যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ কোনো অসিলেশনই নেই। অর্থাৎ এইখান থেকে জাস্ট জাস্ট কিছু সময়ের মধ্যেই, যেহেতু ভেরি ফাস্ট ডিকে, কিছু সময়ের মধ্যেই সে এখানে 0 পজিশনে চলে যাচ্ছে। এটাকে যদি গ্রাফিক্যালি দেখাই তাহলে কি হয়? এটা হচ্ছে আমার টি, এটা হচ্ছে আমার এক্স। এখান থেকে যদি আমি ধরি, অথবা এখান থেকে যদি যাত্রা শুরু না করে আমি ধরি এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে যদি আমি দেখাই, তাহলে এখান থেকে দেখালে কি হবে? এখান থেকে জাস্ট সময় সময় শুরু হওয়ার সাথে সাথেই ঘাট করে এখানে চলে আসবে। অর্থাৎ যদি এইখান থেকে আমি দেখাই এটা, তাহলে সময়ের সাথে সাথে এটা কি করবে? গ্যাট করে নিচে চলে আসবে, এখানে গিয়ে থেমে যাচ্ছে সময়ের সাথে সাথে, এখানে কোনো ডিসপ্লেসমেন্ট নেই। তাহলে এই কন্ডিশনটাকে আমি বলবো হচ্ছে, এই কন্ডিশনটাকে আমি বলবো হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং কন্ডিশন, রাইট? ক্রিটিক্যাল ড্যাম্পিং অথবা ক্রিটিক্যালি ড্যাম্পিং, এই যে গ্রাফটা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। তার মানে বি এর মানটা, এখানে যদি আমি ফিরে যাই, বি এর মানটা আমি যদি বাড়াতে থাকি, তাহলে বাড়াতে বাড়াতে যদি বি এর মানটা 2√km পর্যন্ত আমি নিয়ে যাই, তাহলে আমি আর কোনো অসিলেশনই পাবো না, কারণ ওই কন্ডিশনে ওমেগা প্রাইমটা আমার 0 হয়ে যাচ্ছে। এখন যদি এর চেয়েও ছোট হয়, বি এর মানটা যদি এর চেয়ে ছোট হয়, তাহলে কি হবে? তার মানে আমি অসিলেশন পেতে পারি। বি এর মানটা যদি আমি ছোট করি, অর্থাৎ বি এর মান এখানে যেটা আছে, এই পজিশনে বি এর মান যত, বি এর মান এখানেও তো বি এর একটা ডেফিনেটলি মান আছে, যদি বি এর মানকে আমি আরও ছোট করি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার বি, একটা ভ্যালু দেই, এটা বইতে আছে, বি ইকুয়াল টু হচ্ছে 0.1 km√km। এখন বিকে যদি বাড়িয়ে যদি 0.4√km, এরকম বির ক্ষেত্রে যদি আমি এই ফিগারটা আঁকি, তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হবে, ডেফিনেটলি এটা আরও ফার্স্ট ডিকে করবে, রাইট? আরও বেশি ফার্স্ট ডিকে করে যাবে। এটা যদি ফার্স্ট ডিকে করে, তাহলে এটা কেমন হবে? যদি আমি ডট 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 দিয়ে দেখাই,
তাহলে এখানে যাচ্ছে, অ্যামপ্লিটিউড কিন্তু কমে গেছে, দেখেছো, খেয়াল করেছো, অ্যামপ্লিটিউড কমে গেছে, আরও ফাস্ট ডিকে করেছে এটা, রাইট। এইটার ক্ষেত্রে হচ্ছে আমার বি এর ভ্যালুটা কত, বি ইকুয়াল টু হচ্ছে আমার 0.4 রুট ওভার কে এম। অর্থাৎ বি এর ভ্যালু যদি আমি আরও বাড়াতে থাকি তাহলে কোন ঘটনা ঘটবে, ঠিক এই ঘটনাটা ঘটবে। যে কারণে এই ঘটনাটা ঘটবে সেই কারণ হচ্ছে বি ইকুয়াল টু 2 স্কোয়ার রুট অফ কে এম, যার করেসপন্ডিং হচ্ছে ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং, রাইট। তার মানে যদি ক্রিটিক্যাল ড্যাম্পিং হয়ে থাকে, ক্রিটিক্যাল ড্যাম্পিং যদি হয়ে থাকে, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, দ্য অসিলেটর ইজ নট গোয়িং টু বি অসিলেটেড, রাইট। এটার কোনো অসিলেশন হবে না, ইট উইল গো টু দ্য টু দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ভেরি ভেরি ফাস্ট। এটা খুব দ্রুতই এক্স ইকুয়াল টু 0 পজিশনে চলে যাবে। এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ের যে কন্ডিশন এবং ক্রিটিক্যাল ড্যাম্পিং। এখন পয়েন্ট হচ্ছে, যদি এরকম হয় যে বি এর ভ্যালুটা আমি আরও বাড়াবো, বি এর ভ্যালু যদি আমি আরও বাড়িয়ে দিই তখন কি ঘটনাটা ঘটবে, বি এর ভ্যালু যদি আরও বাড়িয়ে দিই, অর্থাৎ এখান থেকে কিন্তু আমি আরও একটা অনেক সময় আমি আরও একটা স্টেটমেন্ট এখান থেকে দেই এরকম ক্ষেত্রে, অর্থাৎ ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ের ক্ষেত্রে এখানে আরও একটু দেখা যায়, যদি ক্রিটিক্যাল ড্যাম্পিং তার জন্য বি এর যে ভ্যালুটা, বি এর ভ্যালু যদি তার চেয়ে একটু কম হয় তাহলে যে ঘটনাটা ঘটবে, তাহলে হয়তো সেটা এই দিকে নিচে একটু এসে আবার এরকম হয়ে যাবে। অর্থাৎ এক্স্যাক্টলি এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে এখানে এসেই থেমে না গিয়ে সে হয়তো আর একটু আসবে, এখানে আসবে, তারপরে গিয়ে থেমে যাবে, ঠিক এরকম এখানে আসলো, তারপরে গিয়ে থেমে গেল। এটা হচ্ছে হাফ অফ বি এর মান হচ্ছে হাফ অফ ক্রিটিক্যাল ড্যাম্পিং। কিন্তু মেইনলি ক্রিটিক্যাল ড্যাম্পিং হচ্ছে আমার এইটা, সিম্পলি যেটা এক্সপোনেনশিয়াল, ভেরি ফাস্ট এক্সপোনেনশিয়াল ডিকে করে এরকম হয়ে গেল, সেটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ড্যাম্পিং। ওকে, দ্য সিস্টেম ইজ নো লঙ্গার অসিলেটিং but returns to its equilibrium position without oscillation when it is displaced and released. সে কী করে, গেট করে এখানে চলে যাচ্ছে, সো ইট ইজ ক্রিটিক্যাল ড্যাম্পিং। নাও প্রশ্ন হচ্ছে, ইফ বি ইজ গ্রেটার দ্যান 2 স্কোয়ার রুট অফ কে এম, ইফ বি ইজ গ্রেটার দ্যান 2 রুট কে এম, তাহলে কী ঘটনাটা ঘটবে, যদি বি এর মান এর চেয়েও বেশি হয়, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস বি টি বাই টোয়াইস এম, এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল যে টার্মটা আছে, যদি বি এর মান রুট ওভার 2 কে এম এর থেকেও বেশি হয়, তার মানে এটা বি যদি রুট ওভার 2 কে এম এর চেয়ে বেশি হয় তাহলে কি ঘটনাটা ঘটবে, তাহলে যে ঘটনাটা ঘটবে, দ্যার ইজ নো অসিলেশন, তাহলে কিন্তু কোনো অসিলেশন হবে না। কারণ হচ্ছে বির মান যদি 2 রুট ওভার কে এম এর থেকেও বেশি হয়, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, বি যদি খুব বেশি হয় তার মানে হচ্ছে এফ ডিও কিন্তু খুব বেশি, ভেরি লার্জ, এফ ডিও ভেরি লার্জ, ড্যাম্পিং ফোর্সও ভেরি লার্জ, রাইট। এখন আমি একটা জিনিস এটার সাথে চিন্তা করি, আমি একটা সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট করছি স্প্রিংম্যান সিস্টেম দিয়ে, যেখানে বাতাসের প্রচণ্ড বাধা, যদি বাতাসের প্রচণ্ড বাধা হয়, আমি ছেড়ে দিলাম এখান থেকে আমি ছেড়ে দিলাম, তাহলে এটা কি মানে এটা বাতাসের বাধা অতিক্রম করে এই পর্যন্ত আসতেই তার প্রচুর সময় লেগে যাবে, রাইট। তার মানে এটা এই পর্যন্ত আসবে কীভাবে, যদি ছেড়েও দেই বাতাসের বাধার কারণে সে হয়তো খুবই ধীরে 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 ভেরি স্লোলি সে এই পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ সময় যাচ্ছে সামনের দিকে অনেক, কিন্তু এটা এক্স ইকুয়াল টু 0 পর্যন্তই যেতে পারছে না, এটাকে বলা হয় ওভার ড্যাম্পিং। তার মানে হচ্ছে এক্স টি, এটা হচ্ছে আমাদের টি, সময় যাচ্ছে কিন্তু সে এক্স ইকুয়াল টু 0 পজিশন পর্যন্তই যেতে পারছে না, রাইট। এইটাকে বলা হয় আমার ওভার ড্যাম্পিং, a very slowly decay, very slow decay of amplitude বলা ঠিক না, ভেরি স্লো ডিকে অফ দ্য
ডিসপ্লেসমেন্টও আমি বলতে পারি। এনিওয়ে যেটা পয়েন্ট সেটা হচ্ছে এখান থেকে খুবই স্লোলি, যেমন এখান থেকে যদি ধরি তাহলে খুবই স্লোলি সময় যাচ্ছে, কিন্তু সে খুবই স্লোলি জিরোতে আসছে, কারণ বাতাসের প্রচণ্ড বাধা, ড্যাম্পিং ফোর্স অনেক বেশি, ড্যাম্পিং কনস্ট্যান্ট অনেক বেশি, রাইট? এখানে কিন্তু সে একই ঘটনা, এটা প্রায় একই রকম। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই তাড়াতাড়ি ডিকে করে ফেলেছে, কারণ কন্ডিশন হচ্ছে ওমেগা প্রাইম ইকুয়াল টু জিরো। কারণ এখানে যদি বি এর মানটা 2√km এর চেয়ে বেশি হয়, অর্থাৎ অনেক বেশি হয়, তখন ড্যাম্পিং ফোর্স এত বেশি হবে যে এইটা এটা এখান থেকে খুবই ধীরে এই পর্যন্ত যাচ্ছে, এই যে ধীরে জিরোর দিকে যাচ্ছে, কিন্তু সময় চলে যাচ্ছে অনেক। সো এটাকে বলা হয় আমাদের ওভার জাম্পিং। তার মানে আমি যদি তিনটা সিচুয়েশনকে আমি যদি তিনটা সিচুয়েশনকে আবার একটু একই গ্রাফে প্লট করার চেষ্টা করি, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এক্স টি। ডেফিনেটলি এটা হচ্ছে আমার আন্ডার ড্যাম্পিং, রাইট? এটা হচ্ছে আমার আন্ডার ড্যাম্পিং। এইটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ড্যাম্পিং, একটু মোটা করে দিচ্ছি, দিস ইজ মাই ক্রিটিক্যাল ড্যাম্পিং। অ্যান্ড এইটা হচ্ছে আমার এটা কিন্তু আচ্ছা, আমি এটাকে ধরে নিলাম আমি অ্যামপ্লিটিউডের, এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড এক্স এম ই টু দি পাওয়ার মাইনাস বি টি বাই টোয়াইস এম। আর আমার ওভার ড্যাম্পিং যেটা, সেটা হচ্ছে আমার এই রকম, এটা হচ্ছে আমার ওভার ড্যাম্পিং গ্রাফ, রাইট? সো এটা যদি ওভার ড্যাম্পিং গ্রাফ হয়ে থাকে, এটা হচ্ছে আমার ওভার ড্যাম্পিং, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ড্যাম্পিং, এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং অ্যান্ড এটা হচ্ছে আমার আন্ডার ড্যাম্পিং কন্ডিশন। তাহলে আন্ডার ড্যাম্পিং কন্ডিশন হচ্ছে কি? আন্ডার ড্যাম্পিং কন্ডিশন হচ্ছে আমাকে আন্ডার ড্যাম্পিং কন্ডিশন হচ্ছে, এটার কন্ডিশন হচ্ছে ওমেগা প্রাইম মাস্ট বি লেস দেন ওমেগা। এটা হচ্ছে আমার আন্ডার ড্যাম্পিং কন্ডিশন। যদি কম না হয়ে সমান হয়ে যায়, যদি সমান হয়ে যায়, তখন আমার সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে, রাইট? সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কোথায় দেখতে পাই? অ্যাপ্লিকেশনটা আসলে কোথায়? যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা যারা গিটারিস্ট, যারা গিটার বাজাই, অথবা যারা হচ্ছে টিউনিং ফর্ক এর সাথে পরিচিত যারা টিউনিং ফর্ক অথবা গিটারের ক্ষেত্রে আমরা কি চাই? আমরা চাই ড্যাম্পিংটা যত কম সম্ভব তত হোক। কারণ কি? কারণ হচ্ছে গিটারের কাজই হচ্ছে একটা ছন্দ তৈরি করা, একটা হারমোনি তৈরি করা। সেটা যদি ক্রিটিক্যাল ড্যাম্পিং হয়, তাহলে গিটারের টিউন করার সাথে সাথে সেটা কমে গিয়ে ঘ্যাট করে নিচে গিয়ে আর কোনো অ্যাম্প্লিটিউড থাকবে না, রাইট? অর্থাৎ গিটারের যে ছন্দটা সেটা তো এরকম হওয়ার কথা, কিন্তু সেটা না হয় যদি ক্রিটিক্যাল ড্যাম্পিং হয়, তাহলে তার ক্ষেত্রে কী হচ্ছে? ক্রিটিক্যাল ড্যাম্পিং হলে সে ডেফিনেটলি ঘ্যাট করে, এখানে এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ কোনো ডিসপ্লেসমেন্ট নেই। তার মানে হচ্ছে গিটারের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা 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 কি চাই? আমরা চাই হচ্ছে যত কম ড্যাম্পিং তত ভালো। আমরা টিউনিং ফর্কের ক্ষেত্রেও তাই চাই, যত কম ড্যাম্পিং তত ভালো। কিন্তু ড্যাম্পিং কি আসলে ভালো না তাহলে? ডেফিনেটলি ভালো। আমাদের যে গাড়ি আমরা যারা চালাই, আমরা যখন দূরপাল্লার কোনো জার্নিতে যাই, ফর এক্সাম্পল তুমি বাংলাদেশের যে গ্রিন লাইন তার স্ক্যানিয়াতে যদি তুমি ভ্রমণ করে থাকো, অথবা এখন সব গাড়ি মোটামুটি ভালো, তুমি যদি স্ক্যানিয়াতে যাও, তাহলে তুমি দেখবে যে তুমি অত বেশি টায়ার্ড ফিল করো না। কেন? কারণ হচ্ছে ওরা যদি খুব দ্রুত, খুব ভেরি ফাস্ট ব্রেকও করে, তুমি খুব বেশি শক ফিল করো না, কারণ ওদের শক অ্যাবজর্ভার আছে। ওদের গাড়ির যে শক অ্যাবজর্ভার, এটা খুব ভালো মানের শক অ্যাবজর্ভার। এই শক অ্যাবজর্ভারটা আসলে কি করে? শক অ্যাবজর্ভার মূলত এটা হচ্ছে একটা ড্যাম্পিং ফোর্স ক্রিয়েট করতে পারে, যেটা হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডেন্ট। অর্থাৎ গাড়ি যদি খুব দ্রুত ব্রেক করে ফেলে, তাহলে যে সাসপেনশন সিস্টেম, সেই সাসপেনশন সিস্টেমের জন্য যে ড্যাম্পিং ফোর্স, সেই ড্যাম্পিং ফোর্সের ভ্যালুটা মোটামুটি বেটার হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর কাছাকাছি গেলে।
কারণ ক্রিটিক্যাল ভ্যালুর কাছাকাছি যদি ড্যাম্পিং ফোর্স আমি নিতে পারি, তার মানে হচ্ছে গাড়ি যদি খুব দ্রুত ব্রেকও করে, গাড়ির কোনো অসিলেশন হবে না, গাড়ি কাঁপবে না। কারণ কি, না কেঁপে সেটা x=0, অর্থাৎ 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 কোনো কোনো ডিসপ্লেসমেন্ট, কাপাকাপির যে ডিসপ্লেসমেন্ট সেদিকে সে না গিয়ে জিরো ডিসপ্লেসমেন্টে চলে যাবে, রাইট? তার মানে হচ্ছে গাড়ির যে সাসপেনশন সিস্টেম, সেই সাসপেনশন সিস্টেম আমরা সবসময় চাই এমন ড্যাম্পিং ফোর্স ক্রিয়েট করুক, এমন একটা সিস্টেমে থাকুক যেন ক্রিটিক্যাল ড্যাম্পিং হয়, অর্থাৎ হঠাৎ ব্রেক করে ফেলো, গাড়ি যেন না কাঁপে। তুমি দেখবে যে কিছু গাড়ি আছে হঠাৎ যদি ব্রেক করে ফেলে তাহলে ডুম 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 করে আমরা অনেকক্ষণ কাঁপি, রাইট? তার মানে হচ্ছে যাত্রীর যে কমফোর্টনেস, সে কথা মাথায় রেখেই কিন্তু এখন শকিং অবজারভারগুলো ডিজাইন করা হয় যেন ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ে এই ব্যাপারটা হয়। এখন যদি ক্রিটিক্যাল ড্যাম্পিং না হয়ে গাড়ির ক্ষেত্রে ওভার ড্যাম্পিং হয়ে যায়, ওভার ড্যাম্পিং হলে আবার প্রবলেম। দেখো, ওভার ড্যাম্পিং হলে ব্যাপারটা এরকম হবে যে এটার মানে কাপাটা না থেমে একটা সাইকেলই ব্যাপারটা এরকম হবে যে সেটা x=0 পজিশনে পৌঁছতেই তার অনেক সময় লেগে যাচ্ছে, রাইট? সুতরাং আমরা গাড়ির ক্ষেত্রে ওভার ড্যাম্পিং চাই না, আমরা আমরা আন্ডার ড্যাম্পিং চাই না। গাড়ির যে সাসপেনশন সিস্টেম, সেখানে আমরা কী সিস্টেম তাহলে চাই? আমরা চাই হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং চাই। ক্রিটিক্যাল ড্যাম্পিংটা যতটা ভালো হবে, একটা গাড়ির যে শক নেওয়ার ক্ষমতা সেটা তত বেশি বেটার হবে। ওকে, আমি এখন আরেকটা জিনিস দিয়ে শেষ করব, আপাতত শেষ করব, নো প্রবলেম। এখন প্রশ্ন হচ্ছে যে ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা জানি যে এনার্জিটা হচ্ছে, যদি এটার ক্ষেত্রে আমরা এনার্জি ক্যালকুলেট করি, তাহলে মেকানিক্যাল এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ কাইনেটিক এনার্জি, প্লাস হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি, রাইট? তাহলে এনার্জির চেঞ্জ হয় কীভাবে? রেট অফ চেঞ্জ অফ এনার্জি যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে হচ্ছে ডিই ডিটি হচ্ছে 2টা এখানে আসবে, তার মানে হচ্ছে 2m, তার মানে হচ্ছে এম ভি ভি ডিটি, রাইট? প্লাস এই টুতে কাটাকাটি যাবে, তার মানে কি থাকলো? থাকলো হচ্ছে আমার কে এক্স ডিটি, রাইট? এখন এম ভি এটা হচ্ছে আমার এ, প্লাস কে এক্স এটা হচ্ছে আমার ভি। যদি আমি ভি কমন নেই, এম এ প্লাস হচ্ছে কে এক্স, রাইট? এখন এম এ প্লাস কে এক্স এটা ইকুয়াল টু কত? উপরে যদি আমি যাই, এম এ প্লাস কে এক্স এইটার ভ্যালু কত? তুমি দেখো যে এই যে এখান থেকে যদি আমি দেখি যে এম এ প্লাস কে এক্স হচ্ছে মাইনাস বিভি, রাইট? সো ভি টাইমস মাইনাস ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি স্কোয়ার, অর্থাৎ ডিই ডিটি হচ্ছে মাইনাস ভি স্কোয়ার। এখন এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছি আমি? এটা দিয়ে কি বোঝাচ্ছি? তুমি দেখো যে রেট অফ চেঞ্জটা এখন বি যেহেতু পজিটিভ কোয়ান্টিটি, ভি পজিটিভ কোয়ান্টিটি, তার মানে হচ্ছে এনার্জিটা সময়ের সাথে কমে যাচ্ছে, তাই না? এনার্জিটা সময়ের সাথে কমে যাচ্ছে, অর্থাৎ পাওয়ার, রেট অফ চেঞ্জ অফ এনার্জি বলতে হচ্ছে পাওয়ার বোঝাচ্ছি, এই পাওয়ারটা কিন্তু সময়ের সাথে কমে যাচ্ছে, এই জন্য হচ্ছে নেগেটিভ সাইন। এখন এটা যদি পাওয়ার হয়ে থাকে, এটা কিভাবে পাওয়ার হয়? আমরা মনে করে দেখি, পি কিন্তু হচ্ছে এফ ভি, রাইট? পি কিন্তু আমার এফ ভি। এখন এখান থেকে যদি এটাকে আমি অ্যানালগাস ওয়েতে চিন্তা করি, তাহলে মাইনাস বি ভি ইন্টু ভি, এভাবে লিখতে পারি। এখন তার মানে হচ্ছে বি ভি, যে এটা হচ্ছে এফ ডি টাইমস ভি, তার মানে হচ্ছে এই যে দেখো, এই যে এটা যেমন এফ ভি, এটা হচ্ছে এফ ভি, এটা হচ্ছে পাওয়ার, এটাও ড্যাম্পিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা পাওয়ার, রাইট? এটাও ড্যাম্পিংয়ের ক্ষেত্রে পাওয়ার। সুতরাং এই রেট অফ চেঞ্জ অফ এনার্জিটা যে কমে যায়, অর্থাৎ পাওয়ার যে প্রতিনিয়ত কমে যাচ্ছে, সেটাও আবার দেখো যে বির উপর ডিপেন্ড করছে। বি যদি খুব বেশি হয় তাহলে নেগেটিভলি কমে যাচ্ছে কিন্তু। সুতরাং এটা আমাকে মাথায় রাখতে হবে। এখন যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যখন এটার সাথে এই ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশনের সাথে আমি কি কোনো কিছু থেকে কানেক্ট করতে পারি? প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি এরকম কোনো কিছুর সাথে পরিচিত হই? যেটা এক্সাম্পল দিলাম, কারের এক্সাম্পল, সেটা তো ঠিকই আছে। এল ছাড়াও আমরা যারা পড়াশোনা করি এলসিআর সার্কিট নিয়ে, তোমারও ডেফিনেটলি
ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে আমার যতদূর মনে পড়ে এলসিআর সার্কিট তুমি পড়ো, এলসিআর সার্কিটেও কিন্তু এরকম ড্যাম্পিং অসিলেশন আছে, ড্যাম্পিং অসিলেশন অসিলেশন আছে। এই ক্ষেত্রে আর যেটা রেজিস্ট্যান্স, এই রোলটা প্লে করে হচ্ছে আমরা যে ড্যাম্পিং অসিলেশন পড়লাম সেখানে বি, অর্থাৎ আমাদের যে সিস্টেম একটা স্প্রিং ম্যাথ সিস্টেমে যে বি যে রোল প্লে করে একটা এলসিআর সার্কিটের ক্ষেত্রে যে ড্যাম্পিং অসিলেশন আমি পাই সেখানে আর সে একই রোল প্লে করে। আমি এটা বলার জন্যই বললাম, ওকে, এটার সাথে কোনো সম্পর্ক নেই আপাতত। তার মানে হচ্ছে আমরা ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন থেকে কয়েকটা জিনিস সম্পর্কে জানলাম। একটা হচ্ছে আন্ডার ড্যাম্পিং, একটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং, একটা হচ্ছে ওভার ড্যাম্পিং, এবং কোনটা কোন ক্ষেত্রে ভালো সেই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি এই প্রবলেমগুলো অর্থাৎ এই রিলেটেড টপিকগুলো তোমার বুঝতে আর কোনো অসুবিধে হবে না। ওকে ওকে এখন আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফোর্সড অসিলেশন অ্যান্ড রেজোনেন্স। আমরা সিম্পল হারমোনিক অসিলেশন পড়েছি, ড্যাম্পড অসিলেশন পড়েছি, এখন পড়ব ফোর্সড অসিলেশন। ফোর্সড শব্দটা এসছে ফোর্স থেকে, মানে ফোর্স অ্যাপ্লাই করে যে অসিলেশন, এটা আমরা ক্লিয়ার হবে এরকম। যেমন আমরা যারা সুইং করি স্ট্রিং স্ট্রিং স্ট্রিংয়ের সাহায্যে, অনেক সময় আমরা গাছে ছোট সময় যে কাজটা করতাম, গাছে কোনো একটা দড়ি দিয়ে বেঁধে নিচে বসার মতো কিছু করে আমরা বসে আমরা ঝুলতাম, সুইং করতাম, রাইট? সো এরকম একটা এনভায়রনমেন্ট যদি আমি এখন ক্রিয়েট করি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার আমার সেই দোলনাটা, আমি এখানে বসে আছি, আমি এখানে বসে কি করছি, আমি দুলছি সামনের দিকে, এই রকম করে আমি এভাবে যাচ্ছি, এরকম করে আমি আসছি, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যদি আমি এখান থেকে জাস্ট সিম্পলি আমি প্রথম নিজের চেষ্টায় একটা অসিলেশন ক্রিয়েট করে আমি এখানে যাচ্ছি আবার আসছি, আবার যাচ্ছি আসছি, যদি এরকম করে প্রত্যেকবার অ্যাম্প্লিটিউড সেম হয়, তার মানে আমার যে মোশন সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। বাট আমরা জানি যে রিয়েল সেন্সে আমার এরকমটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ড্যাম্পিংয়ের কারণে বা এয়ার রেজিস্ট্যান্সের কারণে আমি প্রথমত এখানে যাব, আবার এই পর্যন্ত যাব, তারপর আবার এই পর্যন্ত যাব, প্রত্যেকবারই আমার অ্যাম্প্লিটিউড কমে যাচ্ছে, কমে 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 এক সময় আমি আমার যে ইকুইলিব্রিয়াম পজিশন সেখানে এসে ফিক্সড হয়ে যাচ্ছি, রাইট? ড্যাম্পিং হচ্ছে আমার। এখন প্রশ্ন হচ্ছে আমি এরকম চাই না, আমার ড্যাম্পিং হোক এরকম আমি চাই না, তখন আমরা কি করতাম? তখন আমরা বলতাম ছোটো সময় পেছন থেকে একজনকে ধাক্কা দিতে, যে তুই আমার পেছনে থেকে আমাকে ফোর্স কর, আমাকে ধাক্কা দে প্রত্যেকবার। কখন ধাক্কা দিবি? আমি যখন এখানে যাব, আবার যখন এখানে আসব, তখন আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন সে আমাকে আবার একটা ধাক্কা দেবে, আবার আমি এই পর্যন্ত যাব, আবার আমি এখানে আসব, আবার সে আমাকে ধাক্কা দেবে, আবার আমি এই পর্যন্ত যাব, আবার আমি এখানে আসব, সে আবার আমাকে ধাক্কা দেবে। অর্থাৎ পেছন থেকে যে ভদ্রলোক আমাকে ফোর্স করছে সে কিন্তু একটা টাইম পিরিয়ড পর পর আমাকে এই ফোর্সটা দিচ্ছে, রাইট? তার মানে কি একটা পিরিয়ডিক্যালি ভ্যারিং ফোর্স আমাকে দিচ্ছে, অথবা আমি এই ফোর্সকে বলবো হচ্ছে ড্রাইভিং ফোর্স, কারণ এই ড্রাইভিং ফোর্সের কারণেই আমি কিন্তু প্রত্যেকবার একই রকম অ্যাম্প্লিটিউডে মুভ করতে পারছি। তার মানে হচ্ছে ইফ উই অ্যাপ্লাই আ পিরিয়ডিক্যালি ভ্যারিং ড্রাইভিং ফোর্স উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেমন হচ্ছে এখান থেকে আমি যে ফোর্সটা দিচ্ছি সেটা হচ্ছে একটা পিরিয়ডিক্যালি ভ্যারিং, আমি বলছি ড্রাইভিং ফোর্স। ডেফিনেটলি এটাকে যদি আমি এফ বলি, যদি বলি তাহলে ডেফিনেটলি এফ শুড বি ইকুয়াল টু ফোর্সের একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, যেহেতু এটা পিরিয়ডিক্যালি ভ্যারিং ফোর্স, সুতরাং এটা কজ বা সাইন ফাংশন অনুযায়ী ভ্যারি করবে। কজ এটা একটা ফ্রিকোয়েন্সি থাকবে যেহেতু পিরিয়ডিক্যালি ভ্যারি করে। ওমেগা ড্রাইভিংয়ের জন্য আমি ডি দিচ্ছি, দিস ইজ নট ফর ড্যাম্পিং, দিস ইজ ফর ড্রাইভিং, রাইট? ওমেগা ডি টি। অর্থাৎ এইরকম একটা ফোর্স যেটা কিনা টাইম ডিপেন্ডেন্ট, যেহেতু বলছি পিরিয়ডিক্যালি সুতরাং টাইম ডিপেন্ডেন্ট, এটা একটা পিরিয়ড আছে। সো সো আমি কি বলছি, ইফ উই অ্যাপ্লাই আ পিরিয়ডিক্যালি ভ্যারিং ড্রাইভিং ফোর্স উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ডি টু আ ড্যাম্পড হারমোনিক
অসিলেশন, এটা ছিল হচ্ছে একটা ড্যাম্পড হারমোনিক অসিলেশন। সেই ড্যাম্পড হারমোনিক অসিলেশন আমি পেছন থেকে একটা ড্রাইভিং ফোর্স দিচ্ছি যেটা পিরিয়ডিক্যালি ভ্যারি করছে। তার মানে আই এম গোয়িং টু অ্যাপ্লাই আ পিরিয়ডিক্যালি ভ্যারিং ড্রাইভিং ফোর্স টু দ্য ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন। এবং এটা রেজাল্টেন্ট কি? এটা রেজাল্টেন্ট হচ্ছে আরও একটা মোশন, আরও একটা অসিলেশন যেখানে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড মেনটেন করছে। তাহলে এই কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড মেনটেন করার মাধ্যমে আমি যে অসিলেশনটা ক্রিয়েট করলাম এটাকেই বলবো আমি ফোর্সড অসিলেশন। তার মানে হচ্ছে ফোর্সড অসিলেশনটা কোত্থেকে এসেছে? একটা ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন থেকে এসেছে। যে ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশনের উপর আমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্স অ্যাপ্লাই করে একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড ক্রিয়েট করেছি। অর্থাৎ এইটার ক্ষেত্রে যে করেসপন্ডিং গ্রাফ, ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশনের যে করেসপন্ডিং গ্রাফ, সেখানে অ্যামপ্লিটিউড প্রত্যেকবার কমে যাচ্ছিল, কমে যাচ্ছিল, কমে যাচ্ছিল, কমে যাচ্ছিল, রাইট? অ্যামপ্লিটিউড এক্সপোনেনশিয়ালি ডিকে করছিল। কিন্তু এখন এরকম একটা সিচুয়েশনের সাথে আমি যদি একটা ভ্যারিং ড্রাইভিং ফোর্স অ্যাপ্লাই করি এরকম, তখন যে গ্রাফটা কীরকম হবে? একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড আমি মেনটেন করব, যেন এটা একটা সিম্পল হারমোনিক মোশনের মতো বিহেভ করছে। এটা হতে পারে কজ দিয়ে, এটা সাইন হয়ে গেছে, যদি এরকম করে দেই কজের মতো করে, তাহলে এটা এরকম হতে পারে। তার মানে হচ্ছে ফোর্সড অসিলেশন যেটা, তার গ্রাফ অনেকটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মতো। তাহলে এখন এইটার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, রাইট? এটার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ফর এক্সাম্পল ওমেগা, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ওমেগা ডি। কেন ওমেগা ডি? কারণ হচ্ছে আমি যে ফ্রিকোয়েন্সি দিয়েছি, যে পিরিয়ডিক্যালি ভ্যারিং ড্রাইভিং ফোর্সের যে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির কারণেই কিন্তু আমি এটা পেয়েছি। সুতরাং এইটার যে ফ্রিকোয়েন্সি সেটা হবে হচ্ছে আমার ওমেগা ডি। অর্থাৎ এটা হচ্ছে আমার ফোর্সড অসিলেশন। ফোর্সড অসিলেশন, তার তার মানে ফোর্সড অসিলেশন কাকে আমি বলবো? আমি যেটা বলতে চাচ্ছি যে উই ক্যান মেনটেন আ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশন by applying a force that varies with time in a periodic cyclic way with a definite period and frequency. এক্সাম্পল হিসেবে তো আমি এটা বললামই যে দোলনার যে ঘটনাটা আমি বললাম, এটা হচ্ছে, সুতরাং এটা হচ্ছে আমার আমার ফোর্সড অসিলেশন। তার মানে ফোর্সড অসিলেশন আমি কাকে বলছি? ফোর্সড অসিলেশন আমি বলবো যে if we apply a periodically varying driving force with angular frequency omega d to a damped harmonic oscillation, the motion that results is called forced oscillation. And forced oscillation এটার যে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি সেটা হবে আমার হচ্ছে এই ওমেগা ডির সমান। এইখানকার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ওমেগা প্রাইম, যেখানে ওমেগা প্রাইম হচ্ছে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, রাইট? তার মানে আমি একটা অবজেক্ট যেটা ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন ওয়েতে অসিলেট করছিল, যার ফ্রিকোয়েন্সি ছিল ওমেগা প্রাইম, এটা হচ্ছে অবজেক্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, কারণ এটা ন্যাচারালি এরকম করে অসিলেশন করছে। এটার জন্য কোনো ফোর্স দরকার হচ্ছে না, কোনো ড্রাইভিং, কোনো এক্সটার্নাল ফোর্স দরকার হচ্ছে না, রাইট? এখন এখানে যদি আমি এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করি, তখন রেজাল্টেন্ট হচ্ছে আমার ফোর্সড অসিলেশন, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার এই ফোর্সের করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি। সুতরাং আমি ফোর্সড অসিলেশনের কনসেপ্টটা জানলাম। অর্থাৎ অর্থাৎ ওমেগা 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 ডি এটা হচ্ছে মে অর মে নট বি ইকুয়াল টু ওমেগা প্রাইম। অর্থাৎ এই ওমেগা প্রাইম যে ফ্রিকোয়েন্সিতে ন্যাচারালি সে মুভ করছিল, তার যে ফ্রিকোয়েন্সি, আর ওমেগা ডি অর্থাৎ ফোর্সড অসিলেশনের জন্য যে ফ্রিকোয়েন্সি, তারা সমান হতে পারে, সমান নাও হতে পারে, নো প্রবলেম। এখন আমি দেখব যে সমান হলে কি হয় আর সমান না হলে কি হয়। ওকে, একটা ব্যাপার স্পষ্ট তো, যে আমি এখন যেটা দেখতে চাই যে ইফ ওমেগা ডি অর্থাৎ ফোর্সড অসিলেশনের যে ফ্রিকোয়েন্সি, সেটা যদি ওমেগা প্রাইমের সমান হয় তখন কি হয়? ওমেগা প্রাইমের সমান হলে তখন কি হবে? আমি আগেই বলেছি, যখন ওমেগা ডি পাবো তখন আমি ফোর্সড অসিলেশন পাচ্ছি, যে অসিলেশনের কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, অ্যান্ড ওমেগা প্রাইম হচ্ছে আমার ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশনের যে করেসপন্ডিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটা।
এখন ওমেগা প্রাইম যদি ওমেগা ডি এর সমান হয়, হোয়াট উইল হ্যাপেন? সো হোয়াট উইল হ্যাপেন? হোয়াট উইল হ্যাপেন? ডেফিনেটলি আমি একটা ফোর্সড অসিলেশন পাবো, যার অ্যাম্প্লিটিউড হবে অনেক বেশি, ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, রাইট? ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড। এই রকম কন্ডিশনকে আমি বলি, আমি সবাই জানি, আমি এটাকে বিস্তারিত আলোচনা করব না, এরকম কন্ডিশনকে বলা হয়ে থাকে রেজোনেন্স, রাইট? তার মানে ফোর্সড অসিলেশন উইথ ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডি। এখানে যদি ওমেগা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে টি, সো যদি এরকম শর্ত আমরা পাই, তার মানে হচ্ছে উই এক্সপেক্ট অ্যান অসিলেশন হ্যাভিং লার্জার অ্যাম্প্লিটিউড। তার মানে হচ্ছে উই এক্সপেক্ট অ্যান অসিলেশন with or having larger amplitude, এই ঘটনাটাকে বলা হয় রেজোনেন্স, রাইট? রেজোনেন্স, এটাকে বলবো হচ্ছে আমি রেজোনেন্স। তার মানে রেজোনেন্সটা কি? রেজোনেন্স ইজ অকার্ড when the natural frequency of a system, এটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ এ সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান এক্সটার্নাল ফোর্স। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্যাট এক্সটার্নাল ফোর্স এফ, রাইট? So when the natural frequency of a system is equal to the frequency of an external force, we get the resonance. What does resonance mean? Resonance will give you a larger amplitude oscillation. এবং এটার ক্ষেত্রে রেজোনেন্সটা কীরকম? যেমন হচ্ছে ধরো, যখন সেনাবাহিনী মার্চ করে অন অন সাসপেনশন ব্রিজ, থ্রু আ সাসপেনশন ব্রিজ, তখন দ্য আর্মি অফিসার্স আর রিকোয়েস্টেড টু স্টপ দ্য মার্চিং। কেন? কারণ হচ্ছে মার্চিংয়ের রিলেটেড যে অসিলেশন, সেটা যদি সাসপেনশন ব্রিজের অসিলেশনের সমান হয়, তাহলে কিন্তু ব্রিজটা ভেঙে যাবে, কারণ রেজোনেন্স হবে। তার মানে তুমি যে ফোর্স দিচ্ছ, মার্চিং করার সময় তুমি যে ফোর্স দিচ্ছ, সেই ফোর্স ডেফিনেটলি একটা হারমোনিক ফোর্স। একটা টাইম পর তুমি একই ছন্দে ফোর্সটা দিচ্ছ, রাইট? সেই ফোর্সের করেসপন্ডিং যে ওমেগা ডি, সেটা যদি সাসপেনশন ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা আছে তার সমান হয়, তাহলেই কিন্তু রেজোনেন্সের মাধ্যমে ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, রাইট? তার মানে রেজোনেন্সের যে কন্ডিশন, সেটা হচ্ছে ওমেগা ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা প্রাইম। তার মানে হচ্ছে ওমেগা ডি ডিভাইডেড বাই ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু আমার সিম্পল 1। এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সির যে কন্ডিশন ফর গেটিং দ্য রেজোনেন্স, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এটাকে গ্রাফিক্যালি দেখাতে চাই, যেমন হচ্ছে আমি 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 এখানে যেরকম বললাম, সেটা হচ্ছে ওমেগা ডি এবং ওমেগা প্রাইমের যে রেশিও, সেটা হচ্ছে 1। আমি এই পেজটাকে এখানে রাখি। এখন আমি কি পাচ্ছি আসলে? এই রেজোনেন্স কিন্তু হচ্ছে একটা কন্ডিশন থেকে, যখন ফ্রিকোয়েন্সি দুটো সেম, অর্থাৎ অ্যাপ্লাইং ফ্রিকোয়েন্সি অ্যান্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যখন সেম, তার মানে হচ্ছে রেজোনেন্স যখন পাচ্ছি, তখনও কিন্তু আমি একটা অসিলেশন পাচ্ছি, এবং অসিলেশনের অ্যাম্প্লিটিউডটাকে আমি ম্যাক্সিমাম বলছি রেজোনেন্সের জন্য, রাইট? তার মানে অ্যাম্প্লিটিউডটা চেঞ্জ হতে পারে। অ্যাম্প্লিটিউড কখন চেঞ্জ হবে? এটা তো ফিক্সড, তাই না? এটা সিস্টেমের ওমেগা প্রাইম, এটা ফিক্সড, অ্যান্ড ওমেগা ডিটা আমি চেঞ্জ করতে পারি, অর্থাৎ ফোর্স আমি যেটা দিচ্ছি সিস্টেমে, আই ক্যান ভ্যারি দ্যাট ফোর্স, অর্থাৎ আই ক্যান ভ্যারি দ্য ফ্রিকোয়েন্সি অফ মাই ড্রাইভিং ফোর্স, গিভিং ফোর্স, অ্যাপ্লাইং ফোর্স। ওমেগা ডি ভ্যারি করতে পারি। এখন ওমেগা ডি ভ্যারি করে যদি আমি ওমেগা প্রাইমের সমান করি, তখনই পাবো হচ্ছে আমি রেজোনেন্স, এবং তার চিত্র হচ্ছে এইটা, রাইট? তার চিত্র হচ্ছে আমার এইটা। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি ওমেগা ডি ভ্যারি করতে থাকি, ওমেগা ডি যদি ভিন্ন ভিন্ন মান নেই, তখন যে ফোর্সড অসিলেশন হবে, কারণ ওমেগার মান আমি যাই করি না কেন, আই উইল গেট দ্য ফোর্সড অসিলেশন, রাইট? এখন ওমেগা ডির মান ভ্যারি করে আমি যে ফোর্সড অসিলেশন পাবো, সেই ফোর্সড অসিলেশনের অ্যাম্প্লিটিউডটা কীভাবে ভ্যারি করবে, এটাই হচ্ছে আমি দেখব। এখন ফর এক্সাম্পল আমি এক্ষেত্রে এদিকে নেব হচ্ছে অ্যাম্প্লিটিউড মানে হচ্ছে এফ ম্যাক্সিমাম ডিভাইডেড বাই কে,
তুমি দেখো যদি আমি স্প্রিং মাস সিস্টেম নিয়ে ভাবি তাহলে এফ এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, সরি এফ এর ইউনিট হচ্ছে নিউটন, কে এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার। তার মানে নিউটন নিউটন কাটা মিটার উপরে চলে যাবে, তার মানে এটার যে ইউনিট সেটা হবে আমার মিটার অথবা হচ্ছে লেংথের ইউনিট, তার মানে অ্যাম্প্লিটিউড হচ্ছে আমার এইটা। আর এই দিকে হচ্ছে আমি দেবো হচ্ছে রেশিও, কিসের রেশিও, ওমেগা ডি এবং ওমেগার রেশিও। আমি ওমেগা প্রাইমও এখানে দিতে পারতাম, নো প্রবলেম, আমি আসতেছি। এখন কন্ডিশন হচ্ছে যদি 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 আমার যে ড্যাম্পিংটা এখানে আছে, এই যে এখানে যে ড্যাম্পিংটা আছে, ড্যাম্পিংয়ের সাথে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি, তো ফোর্সটা অসিলেশন করেছি তাই না, সেই ড্যাম্পিংটা যদি খুব ছোট হয়, ইফ 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 আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দ্য অসিলেশন যেটা আছে সেটার লিটল ড্যাম্পিং যদি হয়, ইফ দ্য ড্যাম্পিং কীভাবে বলা যায় মাঝে মাঝে খুঁজে পাই না ওয়ার্ড, ইফ দ্য ড্যাম্পিং ইজ ভেরি লিটল, যদি লিটল ড্যাম্পিং হয়ে থাকে তখন কি হয়, তখন ওমেগা প্রাইম আর ওমেগাটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়ে যায়। কারণ হচ্ছে যে ওই যে আমি একটু আগে দেখালাম যে ওমেগা প্রাইম কেন, কারণ ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4 এম স্কোয়ার, তাই না? কারণ এই বির মান যদি খুব ছোট হয়, ইফ দ্য ড্যাম্পিং ইজ ভেরি ভেরি লিটল টেন্ডস টু জিরো, তখন ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা। সুতরাং আমি এখানে ওমেগা প্রাইম না দিয়ে ওমেগাও যদি দেই সেক্ষেত্রে ওমেগা প্রাইম দেওয়া হবে, কারণ ওমেগার সাথে ওমেগা প্রাইমের একটা সম্পর্ক আছে। এখন যদি এটাকে আমি বলেছি যদি ড্যাম্পিংটা ভেরি ভেরি লিটল হয় তখন ওমেগা আর ওমেগা প্রাইম সমান, আর ওমেগা ডি ডিভাইড বাই ওমেগা প্রাইম সমান মানেই হচ্ছে রেশিওটা 1, সুতরাং আমি ধরলাম এটা হচ্ছে আমার 1 পয়েন্ট, এটা হচ্ছে আমার 1.5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 0.5। এইখানে কি হবে, যখন ওমেগা ডি আর ওমেগা সমান তখন এখানে আমি একটা পিক পাবো, যখন আমি এখানে একটা পিক পেয়েছি, দেখো অনেকটা এরকম হবে, এখানে একটা পিক পেয়েছি না, আমি এরকম একটা পিক দিয়ে বোঝাবো। সো এইখানে একটা পিক আমি পাবো যেটার হচ্ছে একটা লার্জার পিক, এইরকম একটা গ্রাফ আমি পেয়েছি। এবং এখানে এফ এক্স বাই কে এর মানটা কিন্তু অনেক বেশি, কেন বেশি, কারণ এটাই ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, এটা হচ্ছে রেজোন্যান্সের যে অ্যাম্প্লিটিউড সেইটা। এখন প্রশ্ন হচ্ছে যদি আমি ওমেগা ভ্যারি করি, ইফ ওমেগা ডি যদি আমি ভ্যারি করি তাহলে কি ঘটনা ঘটবে, তার মানে হচ্ছে দ্য অ্যাম্প্লিটিউড অফ দ্য ফোর্সড অসিলেশন উইল ভ্যারি ইন অ্যান ইন্টারেস্টিং ওয়ে। যদি ওমেগা ডি ভ্যারি করি আমি, তার মানে হচ্ছে দ্য অ্যাম্প্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট, যেটা আমি পেলাম, রেজাল্টেন্ট ফোর্সড অসিলেশন উইল ভ্যারি, কীভাবে, ইন অ্যান ইন্টারেস্টিং ওয়ে। কী সেই ইন্টারেস্টিং ওয়ে সেটা আমি দেখতে চাই, ইন্টারেস্টিং ওয়ে। এখন ওমেগা ডি ভ্যারি করছি, এবার ভ্যারি করছি, ফর এক্সাম্পল এটার জন্য কিন্তু একটা করেসপন্ডিং বি আছে, একটা ফর এক্সাম্পল এটার বি এর মান খুব ছোট, বি ধরেই নিয়েছে এখানে বি ইজ ভেরি ভেরি স্মল, সো আমি ধরলাম বির মান এখানে আবার ভ্যারি করছে হচ্ছে এভাবে, বি বাই বি 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 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0.2 স্কোয়ার রুট অফ কে এম ইয়েস, এখানে বি এর ভ্যালু হচ্ছে আমার এইটা। এখন বি এর ভ্যালু যদি আমি আরও বাড়িয়ে দিই, তার মানে ড্যাম্পিংটা বাড়ছে। যদি ড্যাম্পিংটা বাড়ে তার মানে হচ্ছে ড্যাম্পিং বাড়ার অর্থই হচ্ছে অ্যাম্প্লিটিউড যেটা সেটা খুব দ্রুত ইকুইলিব্রিয়াম পর্যায়ে চলে আসছে, রাইট, ইকুইলিব্রিয়াম পর্যায়ে চলে আসবে। অর্থাৎ যে ঘটনাটা এখন ঘটবে, যদি বি এর মানটা যদি বাড়িয়ে দেই সেক্ষেত্রে আমার অ্যাম্প্লিটিউড যেটা আছে সেটা কমে গিয়ে এই রকম হয়ে যাবে, রাইট। এটার ক্ষেত্রে বি এর মান ফর এক্সাম্পল 0.4 √/km। এখন যদি বি এর ভ্যালু আরও বাড়িয়ে দেই তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই রকম, বি এর ভ্যালু যদি আরও বাড়িয়ে দেই তাহলে হয়তো এক সময় এইরকম হবে, কোনো পিকই আমি পাবো না, রাইট। তার মানে বি আমি যত বাড়াচ্ছি
ততই আমি কি হচ্ছে, ততই আমি এরকম এরকম ব্রড পিক পাচ্ছি। আমি শার্প পিক পেয়েছিলাম হচ্ছে বি এর মান যখন ছোট ছিল, বি এর মান যখন ছোট ছিল এবং ওমেগা প্রাইম যখন ওমেগা ছিল, তখনই আমি এই রেশিওটা অন পেয়েছিলাম। সুতরাং তখন আমি একটা শার্প পিক পেয়েছিলাম। এখন যদি আমি বি এর মান বাড়িয়ে দিই, তাহলে আমি জানি যে এটা গ্র্যাজুয়ালি না একবারে ফার্স্ট একটা ডিকে হবে, ফার্স্ট ডিকে হবে আস্তে আস্তে। যদি আমি বি এর মান আরও বাড়িয়ে দিই, তাহলে আমি ওভার ড্যাম্পিংয়ের দিকে যাচ্ছি। আমি কোনো রকম পিক না পেয়ে আমি সামনের দিকে চলে যাচ্ছি, আরও ব্রড হচ্ছে এটা, আরও ব্রড হচ্ছে এটা। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে তুমি 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 একটু পড়ে নিবা। আরও একটা জিনিস আমি তোমাকে বলে দেই, যে এই যে অ্যাম্প্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্সড অসিলেশন এ, এই জিনিসটা, এই জিনিসটার একটা এক্সপ্রেশন আছে। এটা বইতেও প্রমাণ করা নেই, এটা আমি কখনো আসলে চেষ্টা করিনি। সুতরাং আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এটা এটা ইউনিভার্সিটি ফিজিক্স বইতে আছে, প্রমাণটা অবশ্য নাই। এটা আমি ওখান থেকেই লিখে দিচ্ছি। এফ ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে সেইটা ডিভাইডেড বাই হচ্ছে স্কোয়ার রুট অফ কে মাইনাস এম ওমেগা ডি, এটার হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার টাইমস ওমেগা ডি টু দি পাওয়ার 2। এইটা হচ্ছে আমার যে রেজাল্টেন্ট ফোর্সড অসিলেশন আছে, সেই ফোর্সড অসিলেশনের অ্যাম্প্লিটিউড, যে অ্যাম্প্লিটিউডটাই আমি এখানে ড্র করেছি, রাইট? সে কীভাবে ভ্যারি করছে। তো আমার মনে হয় যে আমরা শেষ করি। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন, তারপরে আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং দেখেছি, আমরা ওভার ড্যাম্পিং দেখেছি, আন্ডার ড্যাম্পিং দেখেছি, আমরা ফোর্সড অসিলেশন দেখলাম। সেই ফোর্সড অসিলেশন থেকে আমি রেজোন্যান্স এই কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি এবং দেখলাম যে ফোর্সড অসিলেশনের যে অ্যাম্প্লিটিউড, সে অ্যাম্প্লিটিউড কীভাবে ভ্যারি করে যদি আমি ড্যাম্পিং কনস্ট্যান্ট বা ড্যাম্পিং ফোর্সের ভ্যারিয়েশনটা ক্যালকুলেশনে নেই। ওকে, তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে, হ্যাঁ, টাটা।